দুপুরে খাওয়ার সময় একজন বান্দারও চেহারাও দেখা গেল না। নওশাদ খেয়ে রুমে যাওয়ার পর সবাই এসে খেয়ে গিয়েছে। ভাবখানা এমন, মামার সাথে ভাগিনা ভাগ্নিদের লুকোচুরি খেলা চলছে। পুনম দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাহিনী দেখছে শুধু। কি অদ্ভুত ব্যাপার, মা বাবার চেয়েও মামাকে বেশি ভয় পায় কেন ওরা? অবশ্য যেভাবে ধমকে ধামকে প্রভাব বিস্তার করে রেখেছে, ভয় পাবে না তো কি করবে? কি জঘন্য ভঙ্গিতে ধমক দিয়ে ওঠে, পুনমের বুকও ধুকধুক করে ওঠে। পুনম এটা লক্ষ্য করেছে, এই বাসার যে কোনো ব্যাপারে ওর ননাসেরা নওশাদের মতামত নেই। যেমন বকুল তখনও নওশাদের খাওয়ার সময় বলছিল, রাইতাল্লাই আই কিয়া রান্ধমু। নওশাদ বিরক্ত হয়ে বলে ওঠে, আরে জিগাসের কা, আই কিয়া কমু, হেগুনেরে জিগা, হুটকি কর্মনি খাইবি? হেগুনের 2 দিন আগের তোন সিল্লার হুটকি খাইব, কর ইজ্ঞা দিলেই হইব। নওশাদ খেতে খেতে বলে, ভাই বোনদের মাঝে আরও কথা হয়। পুনম একবার নওশাদের দিকে তাকায় তো আরেকবার ননাসদের দিকে তাকায়। পুনম গত সন্ধ্যা থেকেই খেয়াল করেছে নওশাদ আর ওর বোনেরা নিজেদের মধ্যে আঞ্চলিক ভাষায় কথা বলে। অবশেষে বিশেষ করে হাসনাহিনার সাথেই বেশি আঞ্চলিক ভাষায় কথা বলে ওরা। নওশাদদের কথা পুনম যে একেবারে সবটা বুঝে তা না, আবার ও সবটা বুঝতে পারছে সেটাও না। ওরা টান মেরে 2 সেকেন্ডে কথা শেষ করে ফেলে। পুনম কিছু কিছু ধরতে পারে কেবল। তবে একটা দিক ভালো, পুনমের সাথে সবাই ভালো ব্যবহারই করছে। পুনম একটু তাল মেলাতে কষ্ট হচ্ছে, এই যা। সবার খাওয়া দাওয়া শেষ। হাসনাহিনা পুনমকে রুমে যেতে বলে নিজেও বিশ্রাম নিতে চলে গিয়েছেন। নওশাদ বাসাটা ছোটোর মধ্যে সুন্দর একটা বাসা। এখানে কেবল 2টো রুম, ডাইনিং রুম, একসাথে একটা কমন বাথরুম, আরেকটা নওশাদের রুমের সাথে অ্যাটাচড বাথরুম। নওশাদের রুমে তো থাকে কেবল নওশাদ আর পুনম। আরেকটা রুমে হাসনাহিনা, বকুল, বেলি, জবা, জুই আর মেয়েরা মেঝেতে বাটি তোষক পেতে বিছানা করে ঘুমায় বলে ভুল হবে, ওরা সারা রাত আড্ডা দেয় বেশি। আর নওশাদের দুলাভাইয়েরা ভাগ্নেরা সবাই 2 তলায় জবাদের বাসায় থাকে। বলা বাহুল্য, এই 7তলা বিল্ডিংয়ের জবার আর ওর স্বামী আকবরের নামে। 7তলা বিল্ডিংয়ের 4তলার ছোট্ট ফ্ল্যাটটায় নওশাদ আগে হাসনাহিনারা সহ থাকতো। উনি মারা যাওয়ার পর থেকে নওশাদ একাই থাকে 1.5 বছরের মতো। হোসনিয়ারা মারা যাওয়ার পর জবা রান্নাবান্না করে যেদিন বা জামাইকে দিয়ে পাঠিয়ে দিত তাই খেত। তবে নওশাদ মাঝে মধ্যেই বেশ রাগারাগি করত। কখনো কখনো ওরা আনলে খেত, আবার কখনো কখনো তেরামো করে ফিরিয়ে দিত। বাকি বোনেরা নিজেদের বাসায় ডাকলেও যেত না। ইসরাত আর রিমির বিয়ের সময় শুধু উপস্থিত ছিল নওশাদ। একা একা থেকে কি যে শান্তি পেত কে জানে। কেউ ডাকলে যেত না, ডানে চলতে বললে বামে যেত, না বলে টলে বান্দরবান রাঙামাটি চলে যেত। ভাইকে নেটওয়ার্কে না পেয়ে বোনেরা টেনশনে মরত শুধু। নিজের মন মতো কিছু না হলে রাগারাগি করবে শুধু। ভাইয়ের অসহনীয় জেদ দেখেই তো বোনেরা দেখে শুনে আলাপ আলোচনা করে বিয়ে করালো। বিয়ের পর আর যাই হোক, তেরামো রাগারাগি করবে না আগের মতো। এখন সবাই নিশ্চিন্ত। আগামীকাল পুনম আর নওশাদ পুনমদের বাসায় যাবে। তখন সবাই বেরিয়ে পড়বে, যার যার বাসায় চলে যাবে। ফিরে আসলে পুনম পুরো বাসায় একা হয়ে যাবে ভেবে পুনম দীর্ঘশ্বাস ফেলে। একা একাও থাকতে পারে না। নিশার সাথে পুনমের ভালোই সম্পর্ক ছিল। প্রতীকের ছেলে অর্কর সাথেও সময় কেটে যেত। এই বাসায় তো কিছুই নেই, টিভিও নেই যে দেখে সময় পার করবে। ধুর। কিন্তু এখন মেইন কথা হলো পুনম হুটকে কি জানে না। ভাবতে ভাবতে পুনম রুমের সামনে এলো। তখনই কলিং বেল বেজে ওঠে। ড্রয়িং রুমে কেউ নেই। পুনম আবারও গিয়ে দরজা খোলে। আরিফ দাঁড়িয়ে আছে। পুনমকে দেখে আরিফ বলে, আম্মু কোথায়? বিশ্রাম নিতে রুমে গেল। আচ্ছা আম্মু, যদি ঘুমাই তাহলে ডাকার দরকার নেই, উঠলে বলে দিও আমি একটু বাইরে যাব, ফিরতে রাত হতে পারে। ঠিক আছে। আরিফ চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও আবার পুনমের দিকে ফিরে তাকালো। পুনম জিজ্ঞাসা করে, কিছু বলবে? মামা কি গত রাতে ফোন চেক করেছিল? পুনম কপাল কুঁচকে বলে, বুঝিনি। মানে আমাদের মোবাইল কেড়ে নেওয়ার পর মামা ওগুলো নিয়ে তো রুমে গিয়েছিল, রুমে ঢুকে ফোন চেক করেছিল কারো। পুনম দুদিকে মাথা নাড়িয়ে বলল, না তো, এনেই ওয়ার্ড্রপে রেখে দিয়েছিল। কেন? না এমনিতেই, আম্মুকে বলে দিও আমি গেলাম। আরিফ ঝড়ের বেগে চলে যায়। পুনম বিড়বিড় করে বলল, পাগল নাকি? দরজা লাগিয়ে রুমের দিকে পা বাড়ায়। রুমের সামনে আসতেই শুনতে পেল নওশাদ কাকে যেন বকাবকি করছে। পুনম মুখে দিয়ে দেখার চেষ্টা করলো। জিশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামনেই খাটে নওশাদ বসা।
ওর হাতে মোবাইল, তবে মোবাইলটা নওশাদের নয়। নওশাদ বাজখাই ধমক দিয়ে বলে ওঠে, মেয়েদেরকে মেসেজ দেওয়া না, কোথা থেকে শিখেছিস সেই সব? জিশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নওশাদ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, সারাদিন পরে সময় পাই না, তাই তোমাকে মেসেজ দেওয়া হয় না। প্লিজ রাগ করে থেকো না। এসব কি লিখেছিস তুই? ভেড়া? তুই ভেড়া? জিশান চুপ করে থাকে। নওশাদ ধমকে বলল, জবাব দে। জিশান মাথা দুদিকে নাড়ায়। নওশাদ আবারও বলে, সারাদিন পড়িস না? টেস্টে উচ্চতর গণিতে কত পেয়েছিস? জিশান ঠোঁট কামড়ে ধরে। নওশাদ হাত উঠিয়ে বলে, কি হলো, কথা বলছিস না কেন এখন? মেয়েদেরকে ভালোই রসিয়ে রসিয়ে মেসেজ দিতে পারিস, উত্তর দে। সত্তর। প্র্যাকটিক্যাল সহ খুব ক্ষীণস্বরে বলে উঠল জিশান। 70 কেন পেয়েছিস? সারাদিন পরে সময় তো পাস না। এত পড়ার পরেও কি করে 70 পাস? জিশান মাথায় উঠাই না। পুনম দেখে সবাই কিভাবে তটস্থ হয়ে থাকে এই লোকের ভয়ে। নওশাদ ব্যঙ্গ করে বলে ওঠে, ও আপনি সময় আসলেই পান না। তবে ফ্রি ফায়ার খেলে পড়াশোনা করে নয়, পড়াশোনা করলে তো রেজাল্টের এই হাল হতো না। জিশানের চিবুক বুকের সাথে লেগে গিয়েছে একদম। নওশাদ চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, এই ফিজিক্সে কত পেয়েছিস? 60। যেখানে 75-এ 60 পেলেও কম, সেখানে আবার সব মিলিয়ে 60। বলতে বলতে নওশাদের চোখ হঠাৎ পড়ে দরজার দিকে। নওশাদের চোখে সাথে চোখাচোখি হতেই পুনম সরে যায়। নওশাদ জিশানের দিকে তাকিয়ে বলে, এসএসসির আগ পর্যন্ত মোবাইল পাবি না। এসএসসি পরীক্ষা দিবি, তারপর দিব। মামা আমার ক্লাস করতে হয়, মিনমিনে গলায় বলে উঠল জিশান। স্ক্রিন টাইমে দেখলাম তো সবসময় ফেসবুক, ইনস্টাগ্রাম, ফ্রি ফায়ার, ক্যান্ডি ক্যাশ, অন অন স্ট্রিম এগুলোর পিছনে ব্যয় করেছিস। ক্লাস কোথায় করিস তুই? শেখাস আমাকে? আবার মুখে মুখে কথাও বলিস। জিশান মাথা নিচু করে ফেলে। নওশাদ বলে, এসএসসি দিবি, তারপর মোবাইল নিবি। যা এখন, মোবাইল আমার কাছে থাকবে এক্সামের আগ পর্যন্ত। জিশান মাথা নিচু করে বেরিয়ে যায়। রুম থেকে বের হতেই পুনমকে দেখে। অসহায় গলায় বলে, মামি আমাকে আমার মোবাইল দিয়ে দিতে বলো প্লিজ। পুনম কি বলবে? নওশাদকে দেখলেই তো পুনমের সব তালগোল পাকিয়ে যায়। তাও মাথা কাত করে বলল, আচ্ছা বলবো, থ্যাংক ইউ। পুনম রুমে ঢোকে। নওশাদ চিত হয়ে পায়ের ওপর পা তুলে শুয়েছিল। পুনম টেবিলের ওপর থেকে মোবাইল নেয়, সাইলেন্ট করে রাখা ছিল। পাপিয়া নিশা প্রতীক বেশ কয়েকবার কল করেছিল তাকে। পুনম মনে মনে ভেঙচি কাটে। পুনম 3 জনের নাম্বারই ব্লক করে দেয়। দরকার নেই ওদের সাথে কথা বলার। প্রীতম তো কলই দেয়নি। পুনম জানে প্রীতম কল দিবেও না। ওর গার্লফ্রেন্ডের আঁচল ধরে ঘুরছে নিশ্চিত। নওশাদ আর চোখে লক্ষ্য করে পুনমকে। গলা খাকারি দিয়ে বলে উঠল, আপনার বড় ভাই কল করেছিল। দেখেছি। আমাকে কল করেছিল? আপনি দেখেছেন কি করে? ও, আমাকে যে কল করেছিল আমি ভেবেছি আপনি আমাকে কল ধরার কথা বলছেন। নওশাদ ভ্রু কিছুটা চুলকে বলে, কালকে আপনার বাসায় যাব, পরশু চলে আসব। আমি যাব না। আপনি আপনি বড় আপার সাথে কথা বলুন। কি ব্যাপারে? আপনি যে যাবেন না সেটা বলবেন। আপাকে কেন বলবো? আপা না যাওয়ার জন্য অনেক কারণ জানতে চাইবেন। আমি তো কারোর সাথে জেদ করে কিছু করিনি, তাই আমার কৈফিয়ত দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি জেদ করে করেছেন, কৈফিয়ত দেওয়ার দায়ভারও অবশ্যই আপনার। পুনম চুপ করে যায়। কথায় কথায় জেদ করার বিষয়টা নিয়ে খোঁটা দিচ্ছে। পুনমের পছন্দ হচ্ছে না বিষয়টা। পুনম ধীর গলায় বলে উঠল, কখন যাবেন? দুপুরের আগে। ঠিক আছে। পড়াশোনা করার ইচ্ছা আছে? জি। তাহলে যাবেন যখন বই খাতা নিয়ে আসবেন, যেহেতু আপনার পড়াশোনা এবং সংসার দুটোরই করার ইচ্ছা আছে। পুনম চোখ বন্ধ করে বড় করে শ্বাস ফেলে। এই লোকের সাথে ও মেপে মেপে কথা বলবে এখন থেকে। জিজ্ঞাসা করে, হুটকি কি? শুটকি। পুনম নাকমুখ কুঁচকে ফেলে। ছি, ও শুটকি খায় না, গন্ধ লাগে ওর কাছে। নওশাদ পুনমের মুখের দিকে তাকিয়ে আছে। পুনম ইতস্তত করে বলে উঠল, আমার উপর জেদ করে ওদের ছাদে আটকে না রাখলেও পারতেন। নওশাদ কঠিন চোখে তাকায়। আপনি আমাকে যে আপনার উপর জেদ করব আমি? আবার আপনার ওপর জেদ করে আমি আমার বোনের ছেলেদের ছাদে আটকে রাখবো? বেশি ভেবে ফেললেন না? পুনম চুপ করে যায়। লোকটা জানে না পুনম কে। তাহলে ওভাবে জিজ্ঞাসা করলো কেন যে পুনম ওই লোকের কে হয়? পুনমের সাথে নওশাদ সবসময় এতটা কর্কশ ভঙ্গিতে কথা কেন বলে? পুনম মাথা নুইয়ে ফেলে, ঠোঁটে ঠোঁট চেপে ধরে। নওশাদ ঠোঁট বাঁকিয়ে কি যেন বলে। পুনম বুঝতে পারে না। শ্বাস ফেলে বলে, আপনি আমাকে আপনি করে বলবেন না প্লিজ। আমি সকালেও বলেছি আপনাকে। দেখি। নওশাদ ছোঁয়া
তাই পুনম বেডের ধারে কাছেও ঘেঁষল না। টেবিলের সামনে চেয়ার টেনে বসে চেয়ারে হেলান দিয়ে বসে ফেসবুকে ঢোকে। গতকালই ভাগিনা ভাগ্নিরা সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, পুনমের দেখা হয়নি। এখন অ্যাকসেপ্ট করে ইনবক্স চেক করে দেখে রুমঝুম নওশাদের আইডির লিঙ্ক পাঠিয়ে রেখেছে। নওশাদ বিন নাসির নামক আইডিতে লক করা নেই। পুনম মিনিটের মাঝে নওশাদের পুরো আইডি ঘাটাঘাটি করে ফেলে। চোরের মতো নওশাদের আইডি ঘাটাঘাটি করে অন্য অ্যাপে যাবে সেই সময় একদম বেখেয়ালে স্ক্রিনে চাপ লেগে পুনম নওশাদের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। চোখ বড় বড় করে রিকোয়েস্টে তাড়াতাড়ি ক্যান্সেলও করে ফেলে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলে নওশাদের দিকে চোরা চোখে তাকায়। নওশাদও সেই সময় তাকায় পুনমের দিকে। দুজনের চোখাচোখি হয়। পুনম বুঝে রিকোয়েস্ট ক্যান্সেল করেও লাভ হয়নি। নওশাদ বিন নাসির দেখে ফেলেছে অতিথিয়া মাহানুর পুনমের আইডি থেকে যাওয়া ফ্রেন্ড রিকোয়েস্ট। পরপরই পুনমের ফোনে একটা নোটিফিকেশন আসে। সন্ধ্যার দিকে জুই, বকুল, বেলি, জবার বাসায় গিয়েছে। ইসরাত, রুমঝুম, রিমি, জাইমা, জেরিন, তাহিয়াও নিচে ছিল। নওশাদের বাসায় কেবল পুনম, নওশাদ আর হাসনাহিনা আর পুনম সোফায় বসে টুকটাক গল্প করছিল। মূলত হাসনাহিনা পুনমকে সাংসারিক উপদেশ দিচ্ছিলেন, নওশাদের পছন্দ অপছন্দের ব্যাপারেও অবগত করছিলেন। উনি জানেন ওনাদের একমাত্র ভাই স্বভাবে ভীষণ চাপা, জীবনেও নিজের সুবিধা অসুবিধার কথা খুলে বলবে না, তাই উনি টুকটাক বলছিলেন। তবে প্রতি কথার শেষে একটাই সতর্কতা দিচ্ছিলেন, ওনার ভাইয়ের মাথা একটু গরম। পুনম ঠোঁট বাঁকায়, একটু গরম, একটু। পুনম মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। পুনম কেবল মাথা নাড়ে। মায়ের বয়সী ননাসের সাথে পুনম আর বেঁচে যেচে কি করে কথা বলবে, কি এত কথা বলবে? ওর তো জমে ভালো ভাগিনা ভাগ্নিদের সাথে, বিশেষ করে রুমঝুমের সাথে। তাহিয়া তখন আসে চারতলায়। হাসনাহিনা তাহিয়াকে দেখে বলে, কিরে গল্প শেষ? তাহিয়া হাসনাহিনাকে বলে, বড় খালামণি আমরা ছাদে যাচ্ছি, মামিকেও নিয়ে যাই। যা, তোরা অনুমতি নিয়ে কাজ করা শুরু করেছিস কবে থেকে? নওশাদ বাসায় আছে বলে। তাহিয়া মাথা চুলকে বলে, ওই আর কি। যা, এক কাজ কর, পেয়ারা কেটে নিয়ে যা, লবণ মরিচ মাখিয়ে সবাই একসাথে খাস। তাহিয়া মাথা নাড়ায়। হাসনাহিনা পুনমের দিকে তাকিয়ে বলে, মাথায় কাপড় তো দিয়েই রেখেছ, ছাদে গেলেও দিয়ে রেখো, নতুন বউ মানুষ। পুনম মাথা নাড়ে, মাথার কাপড় টেনে টুনে ঠিক করে বলে, ধীর কণ্ঠে বলে, রুম থেকে মোবাইল নিয়ে আসি। যাও। পুনম মাথার কাপড় টানতে টানতে রুমের দিকে পা বাড়ায়। অন্যমনস্ক থাকায় নওশাদ যে রুম থেকে বের হচ্ছিল তা খেয়াল করেনি। ফলাফলস্বরূপ নওশাদের বুকের সাথে বাড়ি খায় জোরে সরে। তড়িঘড়ি করে সরতে এই দরজার সাথেও বাড়ি খায়। নওশাদ চিবিয়ে চিবিয়ে বলে, এত বড় মেয়ে হয়েও এমন তিরিং বিরিং স্বভাব কেন? না কথাবার্তায় ঠিক ঠিকানা আছে, না চলচালনের, না সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে। পুনম কোমরের দিকে হাত দিয়ে ঘষতে ঘষতে থাকে। ভালোই ব্যথা পেয়েছে। নওশাদ বলে, রুমে আসুন। পুনম নওশাদের পিছু পিছু রুমে ঢোকে। নওশাদ ড্রয়ার থেকে মুভ স্প্রে বের করে বলে, কোমরে ব্যথা পেয়েছেন? স্প্রে করুন ব্যথা জায়গায়। পুনম স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে, বড্ড সংকোচর। বাকি সবার মতো নওশাদের সামনে ও মাথায় কাপড় দিয়ে রাখে। নওশাদের রাগ হয়, ও রুম থেকে বেরিয়ে যায়। পুনম নওশাদের যাওয়ার পানি তাকিয়ে মাথায় কাপড় ফেলে। নওশাদ সেকেন্ডের মধ্যে দরজার বাইরে থেকে চাপিয়ে দেওয়ার জন্য আসে। পুনম দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে হাত উল্টো করে কোমরে ম্যাসাজ করছে। পিঠে চুল ছড়িয়ে আছে, কোমরের দিকের কাপড়টাও ঢিলে হয়ে আছে। নওশাদ যেভাবে নিঃশব্দে এসেছিল ওভাবেই নিঃশব্দে চলে যায়। পুনম বুঝতেই পারে না কেউ একজন ওকে গভীর চোখে পরখ করেছে। তাহিয়া টেবিলের সামনে দাঁড়িয়ে পেয়ারা কাটছে। পুনম শাড়ির আঁচল ঠিকঠাক করে তাহিয়ার পিছন পিছন এসে বলে, আমি কেটে দিই দাও। লাগবে না, আমি পারবো। এখন ভাগ্নিদের দিয়ে খাটিয়ে নাও, আমরা চলে গেলে পুরো বাসা তোমাকেই সামলাতে হবে, তখন ইচ্ছে মতো কাজ করবে না হয়। পুনম হাঁপ ছাড়ে, ও পারে না এইসব রান্নাঘরের কাজ। কেবল সৌজন্যতা দেখিয়ে বলেছিল, ভাগ্যিস তাহিয়া পেয়ারা কাটতে দিয়ে দেয়নি, এখন না হয় বেঁচে গেল, কিন্তু ওরা চলে গেলে বাসা খালি হয়ে যাবে, তখন সব কাজ কিভাবে করবে পুনম? তাহিয়া একটা পেয়ারা কাটে। পুনম লবণ মরিচের গুঁড়ার কৌটা নিয়ে আসে। নওশাদ তখন হাসনাহিনার সাথে বসে কথা বলছিল। হাসনাহিনার সাথে কথা বলার সময় বলার মাঝে নওশাদের আর চোখে বেশ কয়েকবার পুনমকে দেখে। আরেকটা পেয়ারার অর্ধেক কাটার পর বাকি অর্ধেকটা কাটার সময় তাহিয়ার আঙুল কেটে যায়, রক্ত পড়ছে ভালোই। পুনম আটকে উঠল। তাহিয়া কাদা আরম্ভ করে দেয়। হাসনাহিনা নওশাদ দ্রুত ডাইনিং টেবিলের কাছে আসে। হাসনাহিনা ক্ষত পরক করে পুনমকে বলে, পুনম, রুই আর হেক্সিসল নিয়ে এসো দ্রুত। তাহিয়া আরও জোরে কেঁদে উঠল। হেক্সিসল
লাগালে আরও জ্বলবে। ও মাথা নাড়িয়ে নিষেধ করতে থাকে। নওশাদ ভ্রুকুচকে পুনমের দিকে তাকিয়ে বলে, নিয়ে আসো যাও, রক্ত পড়ছে দেখতে পাচ্ছ না? পুনম তাকিয়ে থাকে, মাথা চুলকায়। রক্তপাত বন্ধ করতে রুই লাগে হয়তো। হয় ঘরোয়া টোটকা থাকতেই পারে। পুনম কী বুঝলো কে জানে। ও দ্রুত রান্নাঘরে যায়, ফ্রিজে খুলেই রুই মাছের পলিথিন বের করে নিয়ে আসে। নওশাদ হাসনাহেনা অবাক হয়ে তাকিয়ে থাকে পুনমের হাতে থাকা মাছের পলিথিনের দিকে। তাহিয়ার কান্নাও থেমে যায়। ও পিটপিট করে তাকিয়ে থাকে। নওশাদ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, এটা কি এনেছো? মাছের পলিথিন কেন? আপা রুই আনতে বললো না? হাবাগোবা মুখ বানিয়ে বলে। হাসনাহিনা নওশাদের দিকে তাকায়। নওশাদ বড় আপার চাহনি বুঝে তপ্ত শ্বাস ফেলে বলে, তুমি আমার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে তুলো নিয়ে এসো। রুই মানে তুলো, যাও। পুনম বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে। রুই মানে রুই মাছ নয়, রুই মানে তুলো? তুলো হলো কবে থেকে? কী সব বলে এরা?